ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সকলেরই ভীষণই পছন্দের, কিন্তু দোকান থেকে সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে গেলে তার প্রাইসটা যেন বেশ অনেকটাই পড়ে। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সকল প্রকার টিপস সহ ঘরে থাকার সামান্য কিছু উপকরণে একদম দোকানের মতন পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি, যেটি আপনারা খুব সহজে আর খুব কম খরচের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। এছাড়াও এই ভিডিওতেই থাকছে দীর্ঘদিন পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাই স্টোর করে রাখারও পদ্ধতি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে বড় সাইজের আলু, যার নেট ওয়েট আছে 750 গ্রাম। তো আলুর থেকে স্কিনটাকে সবার প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে আলুর মধ্যে কোনো রকম কালো দাগ চলে না আসে। তো এবার আপনারা দেখে নিন যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে। তো সবার প্রথমে আলুর আপার পোর্শন ও বটম পোর্শনটা একটু করে কাট করে নেওয়ার পর আলুটাকে ঠিক এরকম পজিশনে রেখে আলুটাকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিতে হবে। আর এই প্রত্যেকটা স্লাইসের থিকনেস হবে 1 ইঞ্চির মতন। এর থেকে কম কিন্তু রাখা যাবে না, তাহলে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু তৈরি হবে না। তো 1 ইঞ্চি স্লাইস করে আলুটাকে কেটে নেওয়ার পর এবার এই আলুর স্লাইসের সাইড থেকে একটু একটু করে আলু এভাবে বাদ দিয়ে নিয়ে ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটাকে কেটে নিতে হবে। এতে দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর পারফেক্ট শেপটা কিন্তু চলে আসবে, যাতে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। তো একইভাবে আমি সম্পূর্ণ আলুগুলোকে কেটে নেব। চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর থিকনেসটা 1 ইঞ্চি রাখার, আর লম্বায় মিনিমাম 3 ইঞ্চি। এই মেজারমেন্টের কম যেন না হয়। তো একইভাবে সম্পূর্ণ আলুগুলোকে কেটে নেওয়ার পর এবারেই আলুগুলোকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব জলের মধ্যে। এতে আলুর মধ্যে থাকা স্টার্চের কারণে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে না। তো আলুগুলোকে জলের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পরেই দেখবেন জলটা কিন্তু বেশ অনেকটাই ঘোলাটে হয়ে যাবে। আর তাই এই পর্যায়ে আমাদের বিশেষ করণীয় একটাই, অন্তত পক্ষে 4 থেকে 5 বার জল বদলে বদলে আলুগুলোকে ভালো করে আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যতক্ষণ না জলটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, আর তাতে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট আর 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। এবারেই নুন আর ভিনিগারটা জলের মধ্যে ইভেনলি ভালো করে একবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটা জাস্ট একটু ফুটিয়ে নেব। আর প্রায় 3 থেকে 4 মিনিট পর যখনই দেখবেন জলটা একটু ফুটতে আরম্ভ করেছে, তখনই এই পর্যায়ে এসে আমাদের অ্যাড করে নিতে হবে কেটে রাখা আলুগুলোকে। আর আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়ার পরেই কিন্তু ফ্লেমটাকে আমাদের এই স্টেজে মিডিয়ামে করে দিতে হবে, কারণ আমরা আলুগুলোকে কিন্তু কোনোভাবে বয়েল করব না। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। এটাকে সাধারণত ব্লাঞ্চ করা বলা হয়ে থাকে। আর এটা করে নেওয়ার একটাই কারণ, এতে আলুর মধ্যে থেকে সম্পূর্ণ স্টার্চ খুব ভালোভাবে চলে যায়। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট পর যখনই দেখবেন আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখনই এই পর্যায়ে আলুগুলোকে তুলে ট্রান্সফার করে নিন একটা সুতির কাপড়ের ওপরে। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো সম্পূর্ণ আলুগুলোকে ট্রান্সফার করে নেওয়ার পর এবার এই আলুগুলোকে এভাবে একটু স্প্রেড করে নেবেন। এতে আলুগুলো শুকোতে খুব একটা বেশি সময় লাগবে না। তাও মোটামুটি এই সম্পূর্ণ আলুগুলো শুকোতে আমার সময় লেগেছে 45 মিনিটস।
আর এই পর্যায়ে দেখুন আলুগুলো কিন্তু ভীষণই সফট রয়েছে। আলুর মধ্যে কোনো রকম ময়েশ্চার একদমই নেই। আলুগুলো একদম পারফেক্ট শুকিয়ে গেছে। আমি একটা টিস্যু পেপার দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়েও দিলাম। এবার নেক্সট একটা বড় ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে সেদ্ধ করা আলু, আর তাতে অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ। এবার এই আলুগুলোকে এভাবে হালকা একটু টস করে নেব। এতে আলুর মধ্যে একটা হালকা কর্নফ্লাওয়ারের কোট চলে আসবে, পাশাপাশি এক্সট্রা কর্নফ্লাওয়ারটাও কিন্তু পড়ে যাবে। এবার এই আলুগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম একটা বড় ডিশের মধ্যে, আর একইভাবে বাকি আলুগুলোকেও আমি কর্নফ্লাওয়ারের কোট করে নিলাম। তো খুবই ইজি প্রসেস, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তো এবার আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলের টেম্পারেচারটা চেক করে নেওয়ার জন্য একটা আলু আমাদেরকে সবার প্রথমে এভাবে ফেলে চেক করে দেখে নিতে হবে। যদি দেখা যায় আলুটা তেলের ওপরে এভাবে ভাজতে আরম্ভ করেছে, তখনই এই পর্যায়ে এসে প্রথম ব্যাচে কিছুটা পরিমাণে আলু আমাদেরকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের রাখতে হবে অবশ্যই হাইতে। তবে এই স্টেজে আলুটা কিন্তু আমরা সম্পূর্ণ 100% ফ্রাই করব না। এই স্টেজে আলুগুলোকে আমরা হাফ ডান ফ্রাই করব, অর্থাৎ আলুগুলোকে এই স্টেজে আমাদের অর্ধেক ফ্রাই করে নিতে হবে। আর এইভাবে আলুগুলোকে হাই ফ্লেমে হাফ ডান ফ্রাই করে নিতে মিনিমাম আমাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতন। আর ফাইনালি আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই আলুগুলোকে আমি ট্রান্সফার করে নেব টিস্যু পেপারের ওপরে, যাতে আলুর মধ্যে থাকা এক্সট্রা অয়েলটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করে যায়। এবার একইভাবে সেকেন্ড ব্যাচেও আমি আরও কিছুটা পরিমাণে আলু হাফ ডান ফ্রাই করে নেব। চেষ্টা করবেন একসাথে অনেক বেশি আলু একবারে না দিয়ে ব্যাচ ওয়াইজ আলুগুলোকে হাফ ডান ফ্রাই করে নিতে। আর ফাইনালি ফ্রাই হয়ে গেলে আলুগুলোকে ট্রান্সফার করে নিন টিস্যু পেপারের ওপরে। এবার অন্য একটা টিস্যু পেপার দিয়ে আলুর ওপরে এভাবে হালকা একটু প্রেস করে নিন। এতে আলুর মধ্যে থাকা এক্সট্রা অয়েলটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করে যাবে। খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো রকম অয়েল একদমই না থেকে যায়। তো এবার আলুগুলো সম্পূর্ণ ঠান্ডা হতে দিন বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর ফাইনালি আলুগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এবারেই আলুগুলোকে আমি ট্রান্সফার করে নেব একটা এয়ারটাইট বক্সের মধ্যে। আর তারপর আলুগুলোকে আমি ফ্রোজেন হতে দেব অন্তত পক্ষে 4 ঘন্টার মতন। এছাড়াও আলুগুলোকে আপনারা এভাবে এয়ারটাইট বক্সের মধ্যে করে অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাস ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন। এবার সম্পূর্ণ 4 ঘন্টা পর এই পর্যায়ে দেখুন আলুগুলো কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রোজেন হয়ে গেছে। আর এই ফ্রোজেন থাকা অবস্থাতেই কিন্তু এবার আলুগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। এবার তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে কড়াইয়ের তেলটাকে কিন্তু আমাদের সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপর হাই ফ্লেমেই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমাদের ফাইনালি ফ্রাই করে নিতে হবে। তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনোভাবে মিডিয়ামে বা লোতে একদমই রাখা যাবে না, কারণ লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে যদি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে অনেক বেশি তেল কিন্তু অ্যাবজর্ব করে যাবে, আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম পারফেক্ট ক্রাঞ্চি হবে না। তো আপনারা যখনই দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের ওপরে ঠিক এরকম ভাজতে আরম্ভ করেছে, এছাড়াও তেলের মধ্যে কোনো রকম বাবলস একদমই দেখা যাচ্ছে না, তখনই বুঝবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া আমাদের একদম কমপ্লিট। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি ট্রান্সফার করে নেব একটা টিস্যু পেপারের ওপরে।
তো আপনারা আওয়াজ শুনে হয়তোবা বুঝতেই পারলেন যে এটা ঠিক কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আশা করছি এই ছোট ছোট টিপস ফলো করে একদম রেস্টুরেন্টের মতন ফ্রেঞ্চ ফ্রাই আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো সবশেষে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম একটা বড় পাত্রের মধ্যে, আর তারপর এর মধ্যে মশলা হিসাবে অ্যাড করলাম খুব অল্প পরিমাণে চাট মশলা, 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু পেপরিকা পাউডার। তবে যদি পেপরিকা পাউডার হাতের কাছে না থাকে তবে সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করতে পারেন। এবার ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে টস করে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম রেডি। ভালো লাগলে একবার হলেও রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।